বন্ধুরা, গত ক্লাসে আমরা আপেক্ষিক আর্দ্রতা নিয়ে আলোচনা করেছিলাম, একটা ম্যাথ দেখেছিলাম। সেটারই প্রসঙ্গ ধরে আজকেও আমরা একটা ম্যাথ দিয়েই শুরু করব, আগের থিওরিগুলো কাজে লাগিয়ে। তো আগের ভিডিওটি অবশ্যই দেখে আজকের ভিডিওটি তোমরা দেখতে বসবে, না হলে কিন্তু কিছুই বুঝবে না। তো এখানে কি দেওয়া আছে, নির্দিষ্ট কোনো দিনে শিশিরাঙ্ক 8.5 ডিগ্রি সেলসিয়াস এবং বায়ুর তাপমাত্রা 18.4 ডিগ্রি সেলসিয়াস। 8 ডিগ্রি সেলসিয়াস, 9 ডিগ্রি সেলসিয়াস, 18 ডিগ্রি সেলসিয়াস আর 19 ডিগ্রি সেলসিয়াস, চারটা তাপমাত্রায় আমার সম্পৃক্ত বাষ্পচাপের পরিমাণগুলো দেওয়া আছে। তো প্রত্যেকটাই মিটার এইচজি অর্থাৎ পারদ-চাপে দেওয়া আছে। আপেক্ষিক আর্দ্রতাটা বের করতে বলা হয়েছে। তো আপেক্ষিক আর্দ্রতা বের করতে বলার অর্থ হচ্ছে তোমার যে বায়ুর তাপমাত্রা আছে মানে 18.4 ডিগ্রি সেলসিয়াস, ওই 18.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু তুমি আসলে বায়ুর তাপমাত্রাটায় তুমি RH বের করবে। তো আমরা জানি 18.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি RH বের করতে চাই তাহলে আমার 18.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কন্টেন্ট লাগবে, 18.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ক্যাপাসিটি লাগবে। কিন্তু একটু দেখো তো এখানে 18.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কন্টেন্ট বা ক্যাপাসিটি কোনোটা পাচ্ছ কি না? না, কোনোটাই কিন্তু পাচ্ছ না। তাহলে আমরা কিভাবে কাজ করতে পারি? তো এটা নিয়েই বলতে গেলে এই ম্যাথের পার্টটা। সো এই ম্যাথটা এর জন্য ট্রিকি যে আমাদের সরাসরি যেই তাপমাত্রার কন্টেন্ট ক্যাপাসিটি দরকার সেটা দেওয়া নাই। তাহলে কিভাবে বের করা যায়? তো আমরা যেটা করব সেটা হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ নির্ণয় করব প্রথমত। তো কেন? কারণ আমরা আগের ভিডিওর লাস্ট ম্যাথটা যদি করে আসি তোমরা খেয়াল করলে দেখবে শিশিরাঙ্কে যেটা সম্পৃক্ত বাষ্পচাপ মানে ক্যাপাসিটি, সেটাই কিন্তু অন্যান্য তাপমাত্রার জন্য কন্টেন্ট হিসেবে কাজ করে। তো শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপটা আমরা বের করব। আমরা 8 ডিগ্রি সেলসিয়াস ও 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্যাপাসিটি যথাক্রমে 8.04 × 10⁻³ মিটার এইচজি, 8.61 × 10⁻³ মিটার এইচজি এগুলো দেওয়া আছে, লিখে ফেললাম। বাট শিশিরাঙ্কটা তো আমার 8 ডিগ্রিতেও না 9 ডিগ্রিতেও না, এদের মাঝামাঝি। সো আমি কিভাবে করতে পারি কাজটা করতে পারি এইভাবে। তাপমাত্রার পরিবর্তন আর ক্যাপাসিটির পরিবর্তন নিয়ে আমরা দুইটা কলামে কাজটা করব। তাপমাত্রার পরিবর্তন 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াসে কত? 1 ডিগ্রি পরিমাণ, রাইট? 9 বিয়োগ 8 মানে 1 ডিগ্রি সেলসিয়াস পরিমাণ। ক্যাপাসিটির পরিবর্তন কত? এই দুটো বিয়োগ করা হয়েছে। 8.61 × 10⁻³ থেকে 8.04 × 10⁻³ বিয়োগ করলে আমি পাচ্ছি কত? 0.57 × 10⁻³ মিটার এইচজি। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস পরিমাণ তাপমাত্রার পরিবর্তনে আমি আসলে ক্যাপাসিটির পরিবর্তন এতটুকু পাচ্ছি, যেটা কিন্তু বৃদ্ধি, রাইট? 8 থেকে 9 ডিগ্রিতে গেলে এতটুকু পরিমাণ বৃদ্ধি পেয়েছে ক্যাপাসিটিটা। তাহলে আমি এরকম লিখতে পারি না 0.5 ডিগ্রি সেলসিয়াসের জন্য আসলে বৃদ্ধিটা কত? 0.5 ডিগ্রি সেলসিয়াসের জন্য বৃদ্ধিটা হচ্ছে 0.57 × 10⁻³ ডিভাইড বাই 1 × 0.5, মানে ঐকিক নিয়ম করা হয়েছে 1 ডিগ্রির জন্য এত, 0.5 ডিগ্রির জন্য কত। তাহলে এইখানে কি আমরা ক্যাপাসিটির পরিবর্তনটা পেয়ে গেলাম 0.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তনের কারণে। এই যে ক্যাপাসিটির পরিবর্তনটা পেলাম, এইটার থেকে আমরা 8 ডিগ্রি সেলসিয়াসের সাথে যোগ করে আমরা কিন্তু 8.5 ডিগ্রি সেলসিয়াসের ক্যাপাসিটি বের করতে পারি। মানে আমি যেটা বলছিলাম যেটা হচ্ছে এরকম, 8.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ক্যাপাসিটি মানে সম্পৃক্ত বাষ্পচাপ আসলে কত হবে? 8 ডিগ্রি সেলসিয়াসের সম্পৃক্ত বাষ্পচাপ যেটা কিন্তু দেওয়া ছিল 8.04 × 10⁻³ মিটার এইচজি, সেটা লিখলাম, প্লাস 0.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে সম্পৃক্ত বাষ্পচাপ সেটা লিখলাম। তো 8 ডিগ্রি আর 0.5 ডিগ্রি যেহেতু তাপমাত্রা বাড়ালে বৃদ্ধি পায়, তাই প্লাস দিয়ে আমরা আসলে 8.5 ডিগ্রি সেলসিয়াসের সম্পৃক্ত বাষ্পচাপটা কত সেটা পেয়ে গিয়েছি। মানে এটা হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ। কেন এটা বের করলাম? কারণ শিশিরাঙ্কে যেটা ক্যাপাসিটি সেটাই কিন্তু অন্যান্য তাপমাত্রায় কন্টেন্ট হিসেবে কাজ করে, মানে 18.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কন্টেন্ট হিসেবেও কিন্তু এটা কাজ করবে। এটা আমরা গত ভিডিওর আইডিয়া থেকেই পেয়ে গিয়েছি। এবার আমরা চলে আসব আমাদের যে বায়ুর তাপমাত্রা সেটার ক্যাপাসিটি আমার দরকার, কারণ এটা তো আমার বায়ুর তাপমাত্রার কন্টেন্ট হিসেবে সার্ভিস প্রোভাইড করবে। বাট বায়ুর তাপমাত্রার ক্যাপাসিটি তো দরকার, কন্টেন্ট ক্যাপাসিটি জানা থাকলেই তো আমরা RH বের করতে পারবো। তো বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ এটা আমরা কীভাবে বের করতে পারি? সো বায়ুর তাপমাত্রাটা হচ্ছে 18.4 ডিগ্রি, যেটা কিনা 18 আর 19-এর মাঝে আছে। সো এরকম তোমাদের অবশ্যই সামান্যতম ব্যবধানে এরকম থাকবে। কেন থাকবে? কারণ এদের মধ্য থেকেই ঐকিক নিয়ম করতে হবে। তুমি খেয়াল রাখলে এরকম করলে হবে না যে এইখানের ব্যবধান দিয়ে তুমি 18.4 ডিগ্রিটা বের করে ফেলতে পারলে হবে না। কেন? কারণ এই জিনিসগুলো সাধারণত ঐকিক নিয়মটা তখনই খাটবে
যখন ব্যবধানটা অনেক অল্প, কারণ এই জিনিসগুলো প্রত্যেকটাই আসলে কীভাবে এসেছে এটা ছোটো করে একটু যদি দেখাই, জিনিসগুলো আসলে এসেছে এইভাবে যে গ্রাফ থেকে এখানে থাকবে ক্যাপাসিটি ওয়াই অক্ষ বরাবর যদি থাকে, আর এখানে যদি থাকে তাপমাত্রা, তাহলে গ্রাফগুলো এরকম বক্ররেখা বিভিন্ন রকমের হতে পারে। তো বক্ররেখা হলে কিন্তু ঐকিক নিয়ম যায় না, ঐকিক নিয়ম যায় কখন? সরলরেখা হলে। তাই আমরা যদি ক্ষুদ্র ব্যবধানে নিয়ে কাজ করি, ক্ষুদ্র ব্যবধান মানে যে 8 ডিগ্রি 9 ডিগ্রি, ধরো এটা 8 ডিগ্রির তাপমাত্রার জন্য 9 ডিগ্রি তাপমাত্রা, তাহলে ক্ষুদ্র ব্যবধানের এই অংশটা কিন্তু একটা সরলরেখার মতো বিবেচনা করা যায়। আবার 18 আর 19ও তেমনিভাবে সরলরেখার মতো বিবেচনা করা যায়। তো খেয়াল রাখতে হবে ব্যবধানটা ছোট যেন হয়, 1 ডিগ্রি বড় জোর 2 ডিগ্রি পর্যন্ত যেন হয় এই ব্যবধানগুলো। প্রশ্নে এগুলো সাধারণত দেওয়া থাকে। আচ্ছা যাই হোক, তো এবার আমরা চলে আসি আমাদের 18.4 ডিগ্রি সেলসিয়াসে ক্যাপাসিটিটা বের করব। কিভাবে বের করা যায়? তো আমরা তাপমাত্রার পরিবর্তন, ক্যাপাসিটির পরিবর্তন দিলাম আবার আগের মতো। তাপমাত্রার পরিবর্তন কত? 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসে 19 - 18 মানে 1 ডিগ্রি সেলসিয়াস। আর ক্যাপাসিটির পরিবর্তন কত? এই দুইটা বিয়োগ করেছি, 16.46 বিয়োগ 15.46 আসলে কত? 1 × 10⁻³ মিটার এইচজি। তো 1 ডিগ্রি তাপমাত্রার পরিবর্তনে ক্যাপাসিটি বৃদ্ধি পেল 1 × 10⁻³ মিটার এইচজি পরিমাণ। তো এখন আমরা যদি 0.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য ক্যাপাসিটির পরিবর্তন কত সেটা বের করতে, তাহলে 0.4 ডিগ্রি সেলসিয়াসের জন্য 1 × 10⁻³ ডিভাইড বাই 1 × 0.4 ঐকিক নিয়ম করা হয়েছে জাস্ট। তাহলে আমরা জেনে যাচ্ছি 0.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তনে ক্যাপাসিটি আসলে কতটুকু পরিবর্তিত হয়। এটা কিন্তু বৃদ্ধি পরিমাণ, তাই না? বাড়ালে তাপমাত্রা 0.4 ডিগ্রি সেলসিয়াস এতটুকু বাড়ে, রাইট? দেখতেই পাচ্ছি 18 থেকে 19 আসলে বেশি, 8 থেকে 9 আসলে বেশি। তো এখন আমি 18.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সম্পৃক্ত বাষ্পচাপ বা ক্যাপাসিটিটা বের করতে পারি এইভাবে যে আমাদের 18 ডিগ্রির ক্যাপাসিটিটা বসালাম, এখানে যে 18 ডিগ্রির ক্যাপাসিটিটা বসালাম, প্লাস 0.4 ডিগ্রি বাড়ানোর জন্য কতটুকু বাড়ে সেই ক্যাপাসিটির বৃদ্ধিটা বসালাম। তাহলে কিন্তু আমি এই জায়গা থেকে 18.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ বা ক্যাপাসিটি কত সেটা বের করে ফেলতে পারি। তাহলে এই হচ্ছে আলটিমেটলি আমাদের আলোচনা। তো এইভাবে আমরা আসলে 8.5 ডিগ্রি আর 18.4 ডিগ্রি দুইটার জন্যই ক্যাপাসিটি বের করে ফেলেছি। তো এখন আমার টার্গেট হচ্ছে 18.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আরএইচটা বের করা। তো আমরা 8.5 ডিগ্রি যেটা আমাদের শিশিরাঙ্ক ছিল, সেই তাপমাত্রায় যেটা ক্যাপাসিটি, আমরা জানি সেই তাপমাত্রার কন্টেন্ট একই, কারণ শিশিরাঙ্কের জন্য ক্যাপাসিটি আর কন্টেন্টের ভ্যালু একই ডেফিনিশন অনুসারে, যেটা আমরা আগের ভিডিওতে দেখে এসেছি। আবার শিশিরাঙ্কের ক্যাপাসিটি যেটা কন্টেন্ট সেটা, আর ওই কন্টেন্টটা কিন্তু যে কোনো তাপমাত্রার কন্টেন্ট হিসেবে সার্ভিস দেবে। কেন? কারণ তাপমাত্রা বাড়ালে কমালে কিন্তু কন্টেন্টের কোনো পরিবর্তন হয় না। তার মানে 18.4 ডিগ্রি সেলসিয়াসের কন্টেন্টও কিন্তু একই। তার মানে আমরা 18.4 ডিগ্রি সেলসিয়াসের কন্টেন্ট হিসেবে বলতে পারি এটাকে, আর 18.4 ডিগ্রি সেলসিয়াসের ক্যাপাসিটি তো জানি, বের করেছি। তাহলে আমরা এইখান থেকে কিন্তু 18.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আরএইচটা হিসাব করে ফেলতে পারবো। আরএইচ ইকুয়াল টু কত? কন্টেন্ট বাই ক্যাপাসিটি ইন্টু 100%। এখান থেকে আমরা মানগুলো বসিয়ে দিলেই পেয়ে যাচ্ছি কত? আরএইচ হচ্ছে 52.49%। অর্থাৎ আমাদের যে বায়ুর তাপমাত্রা, ওই বায়ুর তাপমাত্রায় আরএইচটা কত? 52.49% চলে এসেছে। তাহলে এই হচ্ছে আমাদের কি আলোচনা। এবার আমরা চলে আসি এরপরে আমাদের একটা গ্রাফ নিয়ে আলোচনা করব আমরা। এই গ্রাফটা থেকে সাধারণত আমাদের কয়েকটা ক্ষয়ের প্রশ্নের উত্তর আমরা করতে পারি, এরকম যে এই গ্রাফটা বেসিক্যালি একটা গ্রাফ না, এই গ্রাফটা তিনটা গ্রাফ। তিনটা গ্রাফ কি কি? তিনটা গ্রাফ হচ্ছে আমার তাপমাত্রা বনাম সময়, এটা প্রথম গ্রাফ, আরএইচ বনাম সময়, এটা দ্বিতীয় গ্রাফ, আর শিশিরাঙ্ক বনাম সময়, এটা তৃতীয় গ্রাফ। তো আমরা প্রত্যেকটা গ্রাফে একটু ইন্ডিভিজুয়ালি আলোচনা করি, একটু ধারাবাহিকভাবে দেখো। এটা হচ্ছে রাত 12টা, এটা ভোর 6টা, এটা দুপুর 12টা, এটা সন্ধ্যা 6টা, এটা আবার রাত 12টা। একটা 24 ঘন্টার সাইকেল আমরা দেখতে পাচ্ছি এখানে সময়ের। আর এইখানে রেড কালারের মার্ক দেওয়া জায়গাটা হচ্ছে আমার তাপমাত্রার গ্রাফ। সো দেখো রাত 12টায় যে তাপমাত্রা, রাত যত গভীর হবে তাপমাত্রার পরিমাণ কি বাড়বে না কমবে? তাপমাত্রার পরিমাণ কিন্তু কমবে, রাইট? সো রাত আরও বাড়ছে 12টা থেকে, তো তাপমাত্রার পরিমাণ কমছে কমছে কমছে। আবার ভোর 6টার দিক দিয়ে কি সূর্য উঠে যাবে, রাইট? সো এই পর্যন্ত তাপমাত্রা কমলো, কিন্তু এরপরে কিন্তু আর তাপমাত্রা কমবে না। কেন কমবে না? কারণ এরপরে কি হচ্ছে? সূর্য উঠে গেল, সূর্য তাপ প্রদান করছে, আর সূর্য যদি তাপ প্রদান করে তাহলে তাপমাত্রার পরিমাণটা কি বাড়তে থাকবে, রাইট? এই যে ভোর 6টা থেকে যখন দুপুরের দিকে যাচ্ছে তখন তাপমাত্রা বাড়ছে বাড়ছে, দুপুরে তো তাপমাত্রা এক্সট্রিম থাকে, অনেক বেশি থাকে। তারপরে আবার যখন সূর্যটা হেলে পড়তে থাকবে, মানে এই যে এখন দেখো আমি আছি দুপুর 12টা 1টার দিকে, তাপমাত্রা অনেক বেশি, আবার সূর্যটা হেলে পড়ছে এরপরে। সো হেলে পড়লে আলটিমেটলি কি তাপমাত্রার পরিমাণটা কমতে থাকবে। তাপমাত্রার পরিমাণটা কমতে থাকলে আমার গ্রাফটা
আরও নামতে থাকবে, সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা হলে তাপমাত্রা আরও কমবে, আবার রাত হয়ে গেল, তাপমাত্রা আরও কমবে। দ্যাট মিন্স এই রেড কালারের মার্ক করা গ্রাফটা কিন্তু কম বেশি প্রতিদিনের জন্যই সত্য, রাইট? প্রায় প্রতিদিনের জন্যই আমরা এই জিনিসগুলো একটু দেখে থাকি, রাইট, যে তাপমাত্রা এই সাইকেলে চলাফেরা করে। এবার আসি আমি আপেক্ষিক আর্দ্রতা মানে ব্লু কালারের গ্রাফটা নিয়ে। সো রিলেটিভ হিউমিডিটিটা কী হয় আমরা জেনে এসেছি আগের স্লাইডগুলোতে, আগের ভিডিওতে, যে আমার তাপমাত্রা যখন কমবে আরএইচ তখন বাড়বে, আবার তাপমাত্রা যখন বাড়বে আরএইচ তখন কমবে। তোমরা আগের আলোচনায় দেখে এসেছো এগুলা। তাহলে দেখো এই তাপমাত্রার জন্য ধরো আরএইচ আমার এতটুকু, তাপমাত্রা আরও কমলো, আরএইচের মান কী হবে? আরও বাড়বে। আবার তাপমাত্রা কমে কমে আরও বাড়লো, তাহলে আরএইচের মানটা কি? আরও কমবে। তো খেয়াল করে দেখো এই গ্রাফটা যখন নামে এটা তখন উঠে, এই গ্রাফটা যখন উঠে তখন সেটা নামে, জাস্ট একটা আরেকটার উল্টা, রাইট? সো এটা যখন বেড়ে বেড়ে সর্বোচ্চ হয়েছিল তাপমাত্রা, এই আরএইচের মানটা কমে কমে সর্বনিম্ন, আবার তাপমাত্রার মানটা কম ছিল যখন, আরএইচের মানটা তখন বাড়ছে। তার মানে এই যে ব্লু কালারের অংশটা এটা হচ্ছে প্রতিদিনকার মতো আরএইচের গ্রাফ। সো আমাদের আরএইচের গ্রাফটা হচ্ছে এরকম। এবার আসি শিশিরাঙ্কের ব্যাপারটা। খেয়াল রাখবে শিশিরাঙ্ক কিন্তু ততক্ষণ পর্যন্ত বাড়বে না যতক্ষণ পর্যন্ত না তুমি অতিরিক্ত কন্টেন্ট সাপ্লাই না দিচ্ছ। শিশিরাঙ্ক কিন্তু নিজেই একটা তাপমাত্রা, আর এই তাপমাত্রাটা কিন্তু অন্য তাপমাত্রার উপর নির্ভর করবে না, অন্য সময়ের উপরে নির্ভর করবে না। এটা শুধুমাত্র নির্ভর করবে কন্টেন্ট আর ক্যাপাসিটির ওপরে। সাধারণত সারা দিন জুড়ে কন্টেন্টের পরিমাণটা কিন্তু সেম থাকে, রাইট? সো কন্টেন্টের পরিমাণ সেম থাকার কারণে কিন্তু শিশিরাঙ্কের পরিমাণটা আর বাড়বে না বা কমবে না। তো এইখানে একটু খেয়াল রাখবে যে এই ডিউ পয়েন্টটা আমাদের জলবায়ুর জন্য, ধরো তোমার রুমের জন্য একরকম, আমার রুমের জন্য একরকম, ঠিক আছে, কিন্তু আমাদের যে পরিবেশ, ওই পরিবেশে সাধারণত ক্যাপাসিটির পরিমাণটা প্রায় একই থাকে। ক্যাপাসিটির পরিমাণটা কিন্তু আর বাড়া কমার সুযোগ তেমন পায় না পরিবেশের মধ্যে। সো কন্টেন্টটাই আসলে নির্ধারণ করে যে আমার আরএইচ কত হবে বা ডিউ পয়েন্ট কত হবে। সো খেয়াল রাখবে আমাদের চারপাশের যে বায়ুমণ্ডল তো আর বড় ছোট হবে না তাপমাত্রার ভিত্তিতে। সো বায়ুমণ্ডলের ক্ষেত্রে যেটা হচ্ছে ক্যাপাসিটি অলমোস্ট সেমই থাকছে, আবার কন্টেন্ট যদি নতুন করে না বাড়ে, ইভাপোরেশন না হয়, তাহলে অলমোস্ট সেমই থাকছে, মানে ব্যালেন্স হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমাদের ডিউ পয়েন্টের ভ্যালুটা কিন্তু সারা দিন জুড়ে তেমন কোনো পরিবর্তন আমরা দেখব না। যদি কন্টেন্টের পরিবর্তন উল্লেখযোগ্য হারে না হয় তাহলে তেমন কোনো পরিবর্তন থাকবে না। তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে কিন্তু তোমাদের। তো এখন এখান থেকে আসি কী টাইপের প্রশ্ন হতে পারে। প্রশ্ন হতে পারে এরকম যে শীতকালে সকালবেলা কেন শিশির জমে, আবার এরকম আসতে পারে গ্রীষ্মকালে দুপুরবেলায় কেন শিশির জমে না। তো উত্তর হচ্ছে আসলে এই গ্রাফটা। খেয়াল করে দেখো শিশির কখন জমবে বলেছিলাম আমি, যখন তাপমাত্রা শিশিরাঙ্কে পৌঁছে যাবে। মানে ধরো লাল গ্রাফটা যখন সবুজ গ্রাফটাকে ছেদ করবে, ধরো সাপোজ এখানে ছেদ করে যাচ্ছে যদি, তাহলেই আমরা বলবো শিশির জমছে। আমার যে এই গ্রাফটা আমি এঁকেছি, এই গ্রাফটা কিসের জন্য এঁকেছি? এই গ্রাফটা আমি এঁকেছি হচ্ছে আমাদের গ্রীষ্মকালের জন্য। গ্রীষ্মকালে সাধারণত শিশির জমতে আমরা দেখি না, তাই দেখো কখনোই কি সবুজ দাগটাকে ছেদ করেছে লাল দাগটা? না। তার মানে তাপমাত্রা সারা দিন জুড়ে কখনোই শিশিরাঙ্কে পৌঁছায়নি। দ্যাট মিন্স সারা দিন জুড়ে কখনোই শিশির পড়েনি। শীতকালে এই একই গ্রাফটা একই শেপ থাকলেও একটু নেমে যাবে, মানে এই লাল গ্রাফটার এই অঞ্চলটা আমি একটু এঁকে দেখাই। লাল গ্রাফটা একই শেপের থাকবে, খালি একটু নিচের দিক দিয়ে শুরু হবে। সো মানে জিনিসটা একটু এরকম হবে, মানে একটু নেমে যাবে ওভারঅল। ওভারঅল যদি নেমে যায় তখন কিন্তু তুমি দেখবে এইখানে একটা পোর্শন কি হচ্ছে, এইখানে একটা পোর্শন তোমার ডিউ পয়েন্টের নিচে দিয়ে যাচ্ছে, মানে ডিউ পয়েন্ট হয়ে যাচ্ছে। ডিউ পয়েন্ট মানে আমার শিশিরাঙ্কটা। তো শিশিরাঙ্কে যদি তাপমাত্রা পৌঁছায় কখনো তাহলেই তো শিশির জমবে। তার মানে এই অংশটা দেখো কোন অংশের মধ্যে পড়ছে? ভোর অংশের মধ্যে পড়ছে। সো এই ভোরে শীতকালে আমরা এর জন্যই কি দেখতে পারি? আমরা শিশির জমতে দেখতে পারি। তাহলে এই আলোচনা নিশ্চয়ই বোঝা গিয়েছে। সো তোমাদের এরকম প্রশ্ন আসলে প্রথমেই গ্রাফটা আঁকবে। গ্রাফটাকে যদি শীতকালের গ্রাফটা আসে, শীতকালের প্রশ্নটা আসে যে শীতকালে বললো ধরো যে শীতকালে ভোরে কেন শিশির জমে, তাহলে তোমরা এই লাল গ্রাফ সবই সেই একই থাকবে, খালি একটু নিচের দিক দিয়ে শুরু করবে। মানে আমি এই যে এই লাল কালারে যেটা এঁকেছি নিচের দিক দিয়ে শুরু করবে। তারপরে তোমরা দেখাবে এই অঞ্চলটার মধ্যে আসলে কি হবে? এই অঞ্চলটার মধ্যে শিশির জমা হবে, কেননা তাপমাত্রা শিশিরাঙ্কে পৌঁছেছে। তো আমরা এই আলোচনাটাও বুঝলাম। এবার আমরা চলে আসব আমাদের এই যে শিশিরাঙ্কের কথাটা বললাম, শিশিরাঙ্ক সারাদিন জুড়ে অলমোস্ট ফিক্সড থাকে। এই শিশিরাঙ্কের ভ্যালুটা আমরা কিভাবে বের করতে পারি? ধরো
আমাদের ঢাকায় এখন শিশিরাঙ্ক কত বা চিটাগাংয়ে শিশিরাঙ্ক কত, এই জিনিসগুলো আমরা কীভাবে বের করতে পারি। সো এইগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। সো এই শিশিরাঙ্ক মাপার জন্য আমাদের একটা যন্ত্র আছে, স্পেশাল যন্ত্র, সেটা হচ্ছে কি হাইগ্রোমিটার। এটা খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসে। শিশিরাঙ্ক নির্ণয় করা যায় কোন যন্ত্রের মাধ্যমে? উত্তর হচ্ছে হাইগ্রোমিটার। তো হাইগ্রোমিটার যন্ত্রটা দেখতে খুবই সিম্পল, এরকম একটা যন্ত্র, কিছুই না, একটা দাগ কাটা থার্মোমিটারের মতো স্কেল থাকে। এই স্কেলটার সাথে দুইটা থার্মোমিটারের মতো তাপমাত্রা মাপক যন্ত্র থাকে। তো সেইগুলো দুইটা জিনিস দেখো, দুইটা থার্মোমিটারের মতো জিনিস। সো একটা নিচের দিক দিয়ে বায়ুর সাথে উন্মুক্ত, এটা খালি জাস্ট প্রোটেকশন দেওয়ার জন্য এখানে স্টিল দিয়ে আবৃত করা আছে, আর কিছু না, বায়ু চলাচল করতে পারছে। আরেকটা একটু কাপড় দিয়ে পেঁচানো। সো যেটা কাপড় দিয়ে পেঁচানো ওইটা আসলে ঘটনাটা এরকম, এই কাপড়টা নিচে যায়, এখানে পানি থাকে, সো কাপড়টা ভেজা থাকে, একটা ভেজা কাপড়ের সাথে পেঁচানো। তার মানে খুব সহজে বলতে গেলে একটা থার্মোমিটার তোমাকে ড্রাই লেখা, এটা হচ্ছে বায়ুর তাপমাত্রা মেপে দিচ্ছে। আরেকটা থার্মোমিটার তোমাকে কিসের তাপমাত্রা মেপে দিচ্ছে? আরেকটা থার্মোমিটার তোমাকে পানির তাপমাত্রা মেপে দিচ্ছে, কারণ ভেজা কাপড়ের সাথে সে যুক্ত, ভেজা কাপড় মানে পানির তাপমাত্রা সে মেপে দিচ্ছে। তো এই যে বায়ুর তাপমাত্রা মানে শুষ্ক তাপমাত্রা, যখন বায়ুর তাপমাত্রা আর এটা হচ্ছে ভেজা তাপমাত্রা, এই দুইটা তাপমাত্রা থেকে আমরা শিশিরাঙ্ক বের করতে পারি। কীভাবে বের করতে পারি সেটা একটু দেখার আগে চলকগুলো সম্বন্ধে একটু ধারণা নিয়ে নিই। তো এই যে থার্মোমিটারটা, এটা কি বাল্ব বলে থাকি আমরা। সো এই থার্মোমিটারকে বাল্ব বলা হয়। সো এই বাল্বের তাপমাত্রা, যেহেতু এটা শুষ্ক অবস্থায় আছে, এই বাল্বের তাপমাত্রাকে আমরা বলি শুষ্ক বাল্ব তাপমাত্রা। আর এটাকে প্রকাশ করি কি দিয়ে? θ1 দিয়ে। তো বুঝতে হবে θ1 দিয়ে কাকে প্রকাশ করা হয়? শুষ্ক বাল্ব তাপমাত্রা। এবার এই থার্মোমিটারটা বা এই বাল্বটা ভেজার অংশের সাথে জড়িত। সো এটাকে আমরা বলি, এটার তাপমাত্রাটাকে আমরা বলি সিক্ত বাল্বের তাপমাত্রা। তো এটার যে মানটা আসবে সেটাকে আমরা বলবো θ2, যত ডিগ্রি সেলসিয়াস আসবে তত ডিগ্রি সেলসিয়াসকে আমরা বলবো θ2 এর মান। আর এটার পরিচয় হচ্ছে সিক্ত বাল্বের তাপমাত্রা। তো আমি শুষ্ক বাল্বের তাপমাত্রা, সিক্ত বাল্বের তাপমাত্রা দুইটা জানলাম। এখন এইখান থেকে, এই দুইটা মান থেকেই আমরা একটা সূত্র ব্যবহার করে, সূত্রটা আমাদের বিজ্ঞানী গ্লেশিয়ার দিয়েছে। সো সূত্র ব্যবহার করে আমরা আসলে কি করতে পারি? আমরা শিশিরাঙ্কটা বের করে ফেলছি। এটাকে হাইগ্রোমিটারের সূত্র বলা হয়। সো θ1 মাইনাস θ2 পয়েন্ট ইকুয়াল টু জি θ1 মাইনাস θ2। সো আমার এই আলোচনাটার মধ্যে দেখো θ1, θ2 পয়েন্ট, θ1, θ2, এগুলো কিন্তু প্রত্যেকটাই জানা। শিশিরাঙ্কটা আমরা বের করব দেখে, এটা আননোন দেখে এটাকে আমি রেড কালার দিয়ে দিয়েছি। সো θ1, θ2, θ1 কি শুষ্ক বাল্বের তাপমাত্রা, θ2 কি আমার সিক্ত বাল্বের তাপমাত্রা। এই দুইটা কিন্তু আমাদের এই যন্ত্রটা কেনা থাকলেই, যন্ত্রটা থাকলেই আমরা কিন্তু বের করে ফেলতে পারবো দেখি। সো θ1 এগুলো কিন্তু ডিগ্রি সেলসিয়াসই বসাবে, খেয়াল রাখবে এই সূত্রটাতে কিন্তু কোনো ক্যালভিনে মান বসাবে না, ডিগ্রি সেলসিয়াসে বসাবে। সো এটার মান বসাতে পারবে, এটার মান বসাতে পারবে, এটার মান বসাতে পারবে যন্ত্র থেকে। জি এর মান পাবে কোথায়? জিটাকে আমরা বলি গ্লেশিয়ারের উৎপাদক। সো গ্লেশিয়ারের উৎপাদক আমাদের বইয়ের টেবিলগুলোতে আছে। আমি শাহজাহান তপন স্যারের বই থেকে এই টেবিলের ছবিটা তুলে তোমাদেরকে এখানে দেখালাম। এরকম করে টেবিলগুলো তোমরা পাবে বইতে। এক একটা শুষ্ক বাল্বের তাপমাত্রার জন্য, মানে এগুলো কিসের মান, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, এগুলো আমার θ1 এর মান। এক একটা θ1 এর মানের জন্য কিন্তু এক একটা জি রয়েছে। সো তোমাকে এই প্রশ্নে এই ভ্যালুগুলো দেওয়া থাকবে, এই টেবিল মুখস্থ করতে হবে না। ধরো তোমাকে প্রশ্নে দেওয়া থাকলো শুষ্ক বাল্বের তাপমাত্রার মান 25 ডিগ্রি সেলসিয়াস, তাহলে তোমার বুঝতে হবে জি ব্যবহার করবে 1.7। সো এরকম শুষ্ক বাল্বের তাপমাত্রার মান দেওয়া থাকলে ওই মানের করেসপন্ডিং জি এর মানটা বসাবে। সো আমরা এই জি এর ভ্যালুটা কিন্তু এই টেবিল থেকে পেয়ে যাব। তার মানে তোমার কাছে যদি এই যন্ত্রটা থাকে আর এই টেবিলটা তো বইগুলোতেই আছে, তাহলে কিন্তু তুমি ইজিলি তোমার রুমের θ2 পয়েন্ট কত সেটা বের করে ফেলতে পারবে। খুবই সহজ না? তো চলো আমরা θ2 পয়েন্টটা একটা ম্যাথের মাধ্যমে বের করি, তাহলে আমাদের জন্য আরও বুঝতে সুবিধা হবে। প্রশ্নটা কি দেওয়া আছে? কোনো একদিনে হাইগ্রোমিটারের শুষ্ক ও সিক্ত বাল্বের তাপমাত্রা যথাক্রমে 30 ডিগ্রি সেলসিয়াস ও 28 ডিগ্রি সেলসিয়াস। সো আমার θ1 দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস, θ2 দেওয়া আছে 28 ডিগ্রি সেলসিয়াস। ওই স্থানে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করো, মানে আরএইচ বের করতে বলা হয়েছে। আর কি দেওয়া আছে? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লেশিয়ারের উৎপাদকের মান দেওয়া আছে, 26 ডিগ্রি, 28 ডিগ্রি, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ মানে ক্যাপাসিটিগুলো দেওয়া আছে। তো চলো ম্যাথটা আমরা করি। তো এই ম্যাথটা যদি করতে চাই, তোমরা নিজেরাই বলো আমাকে আপেক্ষিক আর্দ্রতা বের করতে বলা হয়েছে। দ্যাট মিনস আমার 30 ডিগ্রি ক্যাপাসিটি লাগবে আর 30 ডিগ্রির কন্টেন্ট লাগবে।
আমরা আগেও এরকম আপেক্ষিক আর্দ্রতার ম্যাথ করেছি, বাট ওই ম্যাথগুলোতে কি শিশিরাঙ্ক দেওয়া থাকতো, আর এই ম্যাথটাতে কি শিশিরাঙ্ক দেওয়া নেই। বাট শিশিরাঙ্ক কি বের করা যাবে না? হ্যাঁ যাবে, কারণ লেইসারের উৎপাদক আমাকে দেয়া আছে। তো চলো আমরা যদি ম্যাথটা করতে যাই তাহলে আমার প্রথম ধাপ কী হবে? প্রথম ধাপই হবে আগের ম্যাথগুলোতে যেটা দেওয়া ছিল সেটা আমরা এই ম্যাথে বের করে নিব, মানে শিশিরাঙ্কটা বের করে নিব। শিশিরাঙ্ক নির্ণয় প্রথম ধাপ আমার। θ1 দেওয়া আছে, θ2 দেওয়া আছে, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লেইসারের উৎপাদকও দেওয়া আছে। তো এগুলো নিয়ে যদি আমি বসাই, আমরা সূত্র জানি θ1 - θ2 পয়েন্ট ইকুয়াল টু জি θ1 - θ2। জাস্ট ভ্যালুগুলো যদি বসাই তাহলে আমি এখান থেকে θ2 পয়েন্ট পেয়ে যাব, যেটা আমার আসছে কত? 26.7 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ওই স্থানটার মধ্যে শিশিরাঙ্ক কত সেটা আমরা পেয়ে গিয়েছি 26.7 ডিগ্রি সেলসিয়াস। তো এখন কিন্তু ম্যাথটা হয়ে গেল ঠিক আগের ম্যাথের মতন, মানে আমি এই চ্যাপ্টারে এই ভিডিওটার শুরুতে যেই ম্যাথটা দিয়ে আলোচনা শুরু করেছিলাম সেই ম্যাথটার মতন কিন্তু হয়ে গেল শিশিরাঙ্ক জানা হয়ে গেলে। তো শিশিরাঙ্কে আমরা ক্যাপাসিটিটা বের করব, কারণ শিশিরাঙ্কের ক্যাপাসিটিটাই কিন্তু অন্যান্য তাপমাত্রার জন্য কন্টেন্ট হিসেবে কাজ করে, এটা আমরা জানি। তো শিশিরাঙ্কের ক্যাপাসিটিটা বের করব। তো আমরা 26 ডিগ্রি আর 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার, এখানে 26 ডিগ্রি আর 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কী পাচ্ছি? সম্পৃক্ত বাষ্পচাপ পাচ্ছি, তাই না? তো আমরা 26 ডিগ্রি 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তো 26.7 ডিগ্রি সেলসিয়াসটা রয়েছে। তো আমরা আগের ম্যাথগুলোর মতোই আমরা যদি কাজ করি, তাপমাত্রার পরিবর্তন নিয়ে একটা কলাম, ক্যাপাসিটি নিয়ে একটা কলাম। তাপমাত্রার পরিবর্তন যখন 26 থেকে 28, মানে 28 বিয়োগ 26 মানে 2 ডিগ্রি সেলসিয়াস, তখন ক্যাপাসিটির পরিবর্তন কত? এই দুইটা বিয়োগ করব। 28.45 ইন্টু 10⁻³ বিয়োগ 25.25 ইন্টু 10⁻³ এতে যদি বিয়োগ করি তাহলে আমি এই ভ্যালুটা পাচ্ছি 3.2 ইন্টু 10⁻³ মিটার Hg। তো এখান থেকে আমি 0.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তনে আসলে ক্যাপাসিটির পরিবর্তন কত সেটাও বের করতে পারি। শৈক্ষিক নিয়ম করলাম 2 ডিগ্রি সেলসিয়াসের জন্য পরিবর্তন এত, 0.7 ডিগ্রির জন্য পরিবর্তন কত? তাহলে 3.2 ইন্টু 10⁻³ ডিভাইড বাই 2 ইন্টু 0.7। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম কি ক্যাপাসিটির পরিবর্তনটা। তাহলে 26.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্যাপাসিটিটা কত? ক্যাপাসিটিটা হচ্ছে আমার 26 ডিগ্রি সেলসিয়াসের যে ক্যাপাসিটি সেটা লিখলাম, প্লাস 0.7 ডিগ্রি সেলসিয়াসের জন্য যেই ক্যাপাসিটিটা পরিবর্তন হয় সেটা লিখলাম। তাহলে এই দুইটা ভ্যালু যদি আমি যোগ করলে আমি পেয়ে যাব কি? যোগ করলে আমি পেয়ে যাব 26.37 ইন্টু 10⁻³ মিটার Hg। অর্থাৎ আমরা 26.7 মানে যেটা আমাদের শিশিরাঙ্ক সেটার ক্যাপাসিটি পেয়ে গিয়েছি, যেটা কিনা অন্যান্য তাপমাত্রার জন্য কন্টেন্ট হিসেবে কাজ করবে। তো এবার আমরা চলে আসি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কন্টেন্ট, যেটা আমি বললাম। এখন 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কন্টেন্ট জেনে গেলাম, শিশিরাঙ্কের ক্যাপাসিটিটাই। আর 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ক্যাপাসিটি তো আমাকে দেয়াই ছিল, রাইট? ক্যাপাসিটি দেওয়া ছিল 31.85 ইন্টু 10⁻³ মিটার Hg। সো আমি যদি ভ্যালুগুলো বসিয়ে দিলে আমি কী পাবো? বসিয়ে দিলে আমি পেয়ে যাব ওই তাপমাত্রায়, দ্যাট মিনস 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় RH কত? RH আসছে কত? 82.79%। তার মানে আমরা জেনে গেলাম যে আমাদের RHটা কেমন আসে। তো এইভাবে কিন্তু আমরা এই ম্যাথগুলো করে ফেলতে পারি। খুব সহজ ম্যাথ, তেমন কঠিন কিছু না, জাস্ট সূত্রগুলো মাথায় রাখলেই হলো। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।